কিশোর, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আরে 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 কি হচ্ছে তোর? এখনো পর্যন্ত তো ছাদনা তলায় পৌঁছলি না, আর এখন থেকে তোর পা টলছে। ও নো! আরে আরে, কেউ অ্যাম্বুলেন্সকে ডাকো তাড়াতাড়ি। কিশোর ওঠো, চোখ খোলো। আরে কেউ জল আনো একটু। কোনো লাভ নেই, এ তো মরে গেল। বিয়ের ছাদনা তলাতেই বরের মৃত্যু। হ্যাঁ, কিভাবে এ সমস্ত হলো? হ্যাঁ, তোমরা সবাই এখানে ছিলে তো? স্যার, সবকিছু ঠিকঠাকই ছিল, লোকজন নাচ গান করছিল। তারপর হঠাৎ করে কি যে হয়ে গেল, কিশোর এখানে লুটিয়ে পড়লো। কেভিন, দেখেছো তো, দুটো চোখের নিচে সব হলুদ হয়ে গেছে। হ্যাঁ স্যার, বিষ দেওয়া হয়েছে মনে হচ্ছে। সেটাই হতে পারে। সালুকে বলতে পারবে এটা কি ধরনের বিষ। আচ্ছা, আপনারা কি কাউকে সন্দেহ করেন? কে এই কাজটা করতে পারে? স্যার, এটা শুধু একজনই করতে পারে স্যার, এটা একজনই করতে পারে। কে? আমার বাবা। কি? শুধুমাত্র আমার বাবাই এটা করতে পারে স্যার। কেন, তোমার বাবা কি এই বিয়ের বিরুদ্ধে? বাবা চাইনি যে আমাদের বিয়েটা হোক, কারণ ও তো বাবার মতো বড় লোক নয়। বাবা তো হুমকিও দিয়েছিল যে যদি আমরা বাবার অমতে বিয়ে করি তাহলে বাবা ওকে মেরে ফেলবে। দেখো, তোমার বাবা এসেছেন এই বিয়েতে? বাবা এখানে নেই, কিন্তু নিশ্চয়ই কোনো লোককে টাকা দিয়ে পাঠিয়েছিল আমার কিশোরকে মারার জন্য। বলছে শুনুন, ওই ওই যে লোকটা আছে না, প্রবীণ, ওই লোকটা বাবার খুব ভালো বন্ধু। নিশ্চয়ই ওকেই টাকা দিয়ে বাবা কিশোরকে মারতে পাঠিয়েছিল। কিশোরের প্রাণের ঝুঁকি ছিল, আর অদিতি ম্যাডাম ওনার সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। আর গত 5 দিন ধরে আমরা ওনার সুরক্ষায় নিযুক্ত ছিলাম। আর তা সত্ত্বেও এসব ঘটে গেল। স্যার, জানি না এটা কিভাবে ঘটে গেল, আমরা তো কাউকে এর আশেপাশে ঘেঁচতেই দিইনি। হ্যাঁ, কিন্তু তারপরেও এখানে লাশ পড়ে আছে। কাউকে কাছেই ঘেঁচতে দেয়নি। স্যার, এই লোকগুলোর মধ্যে কেউ মেরেছে আমার কিশোরকে। নিশ্চয়ই এরা বাবার সঙ্গে মিলে আছে, এরাই মেরেছে আমার কিশোরকে। কেমন মেয়ে আমি! আমার বাবা বিয়ের আগেই আমাকে বিধবা করে দিল। অদিতি, চলো চলো ভেতরে চলো, চলো। কিশোরের জীবন বিপন্ন ছিল, তাই তো? আচ্ছা, ওকে কি কোনো সুরক্ষিত জায়গায় রাখা হয়েছিল? হ্যাঁ স্যার, একটা সুরক্ষিত জায়গাতেই রাখা হয়েছিল। তো সেখানে তোমরা মানে সিকিউরিটি ছিল কি কিশোরের সঙ্গে? হ্যাঁ স্যার, আমরা ওকে কখনো একলা ছাড়িনি। কোথায় রেখেছিল কিশোরকে? কেভিন, বাড়িটার প্রতিটা কোণা ভালো করে দেখো। স্যার, হ্যাঁ। এই, তুমি কে? স্যার ও বাড়ি দেখাশোনা করার জন্য ছিল। তোমাদের টিমের লোকে? হ্যাঁ স্যার, ও আমাদেরই টিমের লোক। আচ্ছা। স্যার, হ্যাঁ, স্যার ওই দেখুন সিসিটিভি ক্যামেরা, কোনো আগুন থেকেই ঘরের মধ্যে ঢুকতেই পারবে না। হ্যাঁ, কিন্তু কেউ তো নিশ্চয়ই আসতো এই বাড়িতে কিশোরের সঙ্গে দেখা করতে, কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজন। না স্যার, শুধু অদিতি দেবী ছাড়া আর কেউ নয়। আচ্ছা, ওর খাবার কন্টেনার কে নিয়ে আসতো? স্যার, কিশোরের খাবার তো অদিতিই নিয়ে আসতো, আর চাটা ও নিজেই বানিয়ে নিত। তার মানে শুধু অদিতিই আসতো এই বাড়িতে? স্যার, হ্যাঁ, স্যার ভেতরটা চেক করে নিয়েছি। এই বাড়িতে জোর করে বা চুপি চুপি ঢোকার কোনো রকম চিহ্ন এখনো পর্যন্ত আমরা পাইনি। স্যার, এই কিশোরের চুল এত সহজেই হাতে উঠে এলো? হ্যাঁ সারিকা, চুলটা এত সহজে হাতে উঠে আসা, ওর চোখের নিচে হলুদ রঙের ছোপ, নাকের ভেতর থেকে রক্ত বেরোনো, মুখ সাদা হয়ে যাওয়া, গলা শুকিয়ে যাওয়া,
এই সব কিছু একটা ব্যাপারের দিকে ইশারা করছে যে একেও ওই গ্যাস দিয়ে মারা হয়েছে। মানে ওই রেডিয়েশন পয়জনিং? একদম একদম ঠিক সারিকা। এর শরীরে বিকিরণের মাধ্যমে বিষ তৈরি করা হয়েছে, অলসো বেস্টাসি। সমস্ত সিমটম ঠিক সেই কথাই বলছে। স্যার এই রেডিয়েশন আমাদের কোনো ক্ষতি করবে না তো? না না সারিকা, ভাবিও না। এই বিষের ক্রিয়াটা তখনই শুরু হয় যখন কোনো খাবার বা পানীয়ের সঙ্গে শরীরের মধ্যে যায়, আদারওয়াইজ নয়। তুমি একটা কাজ করো, তুমি টেস্টের ব্যবস্থা করো, ততক্ষণ আমি প্রদ্যুমনকে বলে দিই যে গিগার কাউন্টারের এক্সামিনটা করে নিই। কি গিগার কাউন্টার মানে? সারিকা, গিগার কাউন্টার এমন একটা পদ্ধতি যাতে করে এসিপি প্রদ্যুমন জানতে পারবে যে ওই সেফ হাউসে যেখানে ওকে রাখা হয়েছিল সেখানে এই অলসো বেস্টাসি নামে বিষটা আছে কিনা, আর যদি থাকে তো কতটা আছে। ওকে স্যার, শিওর। হ্যাঁ বলো, রেডি হয়েছে? অলসো ব্যাকস্টার্স ওগুলো সবটাই জানা যাবে যে এই বিষটা কিশোরের শরীরে কিভাবে ঢুকলো। এই যে আমাদের ডিভাইস আলফা পার্টিকেল রেডিয়েশন, এটাই বলে দেবে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিসগুলো চেক করে দেখো কোনো রেডিয়েশন পাওয়া যায় কিনা। ইয়েস স্যার, কারণ একটা কথা বলো, কিশোর কি একটা বক্স থেকেই খাবার খেত? একই টিফিন বক্স থেকে? হ্যাঁ স্যার, একই টিফিন বক্স থেকে। আর ওই টিফিন অদিতিই নিয়ে আসতো? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, পুরো কিচেন চেক করেছি স্যার, এই রেডিয়েশন কোথাও পাওয়া যায়নি। কোনো জায়গায় কোনো রেডিয়েশন পাওয়া যায়নি? নো স্যার। আচ্ছা সালুকে স্যার, আপনি যেন ওই কি মেশিনের নামটা বলছিলেন? গিগার কাউন্টার। হ্যাঁ, গিগার কাউন্টার। এসিপি স্যার পুরো সেফ হাউসে ওটা ব্যবহার করেছে, ভালো করে চেক করেছে, কিন্তু রেডিয়েশনের কোনো চিহ্নই নেই ওখানে। হ্যাঁ, এটা কি করে হতে পারে? না না, এটা হতে পারে না। কোনো কিছু ভুল হয়েছে ওই যন্ত্রটা ব্যবহার করার সময়। ভুল কি করে হতে পারে স্যার? ভুলটা আবার আমি বলতে চাইছি যে হতে পারে এটা সাধারণ একটা বিষ। একবার টেস্টের রিপোর্টটা আসতে দাও সচিন, তখন বুঝতে পারবে যে আমার কোনো ভুল হয়নি। হাওয়ায় কথা বলে না ডাক্তার সালুকে, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এক্সরে দেখাও একে, এক মিনিট, এক্সরে এক দেখাও। এই দেখো, এই দাগটা দেখছো পেটের মধ্যে? হ্যাঁ, এটা তো কোনো কালো মতো জিনিস মনে হচ্ছে। এই কালো জিনিসটা কি সেটা ওর অ্যাটপসির পরেই জানা যাবে, কিন্তু আমার মন বলছে যে এই কালো জিনিসটার অনেক বড় হাত আছে এই লোকটার মৃত্যুর ক্ষেত্রে। স্যার, স্যার এই দেখুন, এই বটলটা ভেতরে টেবিলের নিচে বেডরুমে লুকিয়ে রাখা ছিল। কি এমন থাকতে পারে এই বটলে? কেভিন, স্যার একটা কাজ করো, চেক করে দেখো, দেখো তো এতে কোনো রেডিয়েশন পাওয়া যায় কিনা। জানা তো যাবে বিষ আছে কি না। যদি এটাতে রেডিয়েশন না থাকে তার মানে হলো এটা অলসো ব্যাকস্টার্স নয়। এটার ব্যাপারে তোমরা কিছু জানো? এটা কি? না স্যার, না স্যার, আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না। কেভিন, একটা কাজ করো, বিয়েতে যতজন লোক এসেছিল, যে কয়জন লোক এসেছিল, ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করো, 1 by 1 জিজ্ঞাসাবাদ করো, খুব ভালো করে। এমনকি অদিতিকেও খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। বাকি থাকলো অদিতির বাবা প্রতীশ কুমার। মাই গড, পেটের মধ্যে চুল! এবার তো বুঝে নাও যে কিশোরের মৃত্যুর কেসটা সলভ হয়ে গেল। সেটা কি করে স্যার? বলছি,
তুমি একটা কাজ করো, প্রথমে এই চুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নাও। আরে ডক্টর সালুখে, আপনাকে বললাম না আপনার ভুল হচ্ছে কোথাও। এসিপি স্যার এটা পেয়েছেন সেফ হাউসে। এটা একদম সাধারণ বিষ আর এতে কোনো রেডিয়েশনই নেই। আরে আবার ওই কথা? ভাই আমি তোমার জানার জন্য বলছি যে আমার দ্বারা কোনোদিন কোনো ভুল হয়নি। কিশোরের মৃত্যুটা অলসো বেস্টা বিষের কারণেই হয়েছে। স্যার অহেতুক জেদ করলে তো হবে না। তাই যদি কিশোর অলসো ব্যাক্সটারে মারা যায় তাহলে আপনার ওই যন্ত্রটা, ওই গিগার কাউন্টার, ওটার দ্বারা এটায় রেডিয়েশন কেন ধরতে পারলো না? এতে রেডিয়েশন হতেই পারে না, কারণ ভাই বিষটা এখানে নেই, বিষটা এখানে আছে, এর পেটের মধ্যে। পেটের মধ্যে চুল আছে, তাতে বিষ আছে। চুলের মধ্যে বিষ? হ্যাঁ, তোমার মনে আছে তোমাকে এর পেটের এক্সরে দেখিয়েছিলাম? ওখানে একটা কালো মতো জিনিস ছিল। হ্যাঁ, ওই কালো জিনিসটা হচ্ছে এর পেটের মধ্যে একটা চুলের গুচ্ছ, আর ওই চুলের গুচ্ছের মধ্যেও অলসো বেস্টা নামের বিষটা রয়েছে, যার জন্য মৃত্যু হয়েছে। স্যার স্যার কিছু ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কেউ চুল কি করে খেতে পারে? ভুল করে হয়তো পেটে চলে গেছে। আর তাছাড়া ওর চুল ঝরে যাচ্ছিল, তাই তো? না সচিন, ওই চুলটা কিশোরের নয়, এই চুলটা অন্য কারোর। ওই চুলে অলসো বেস্টা নামের বিষ ছিল, যার কারণে ওর মৃত্যু হয়েছে। আমি বলছি দেখো, সারিকা ওই চুলটা নিয়ে এসো তো। স্যার, দেখেছো চুলে বিষ আছে। এক মিনিট, তাহলে আপনি বলতে চাইছেন যে কিশোরের এফেক্ট হয়েছে অন্য কারো চুলে, যেটা ওর পেটের মধ্যে যায় আর চুলে বিষ থাকায় ও প্রাণে মারা যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে তো লোকটার শরীরে বিষ আছে, যেই লোকটার এই চুলটা। 100%। মাই গড। আচ্ছা, এই চুলটা ওর পেটে কবে গিয়েছিল, মানে কতদিন আগে? এই ধরো 7-8 দিন আগে। মানে ওর প্রোটেকশন পাওয়ার আগে? আমি বলছি, আই টেল ইউ, এসো। এই দেখো, এই চুলটা কিশোরের শরীরের মধ্যে গিয়ে পেটের মধ্যে আটকে গেছে, আর যেহেতু চুলটার মধ্যে অলসো বেস্টা নামের বিষটা ছিল, সেই কারণে পুরো বিষাক্ত হয়ে গেছে তার শরীরটা। এই বেচারিটা বুঝতেও পারে নিজের মৃত্যুটা ওর জীবনের দুর্গড়ে এসে দাঁড়িয়েছে। মানে কিশোরের মৃত্যু একটা দুর্ঘটনা? আসল খুনি তো সেই যে ওই লোকটাকে মারতে চেয়েছিল, যার এই চুলটা। জানি না বেচারা বেঁচে আছে কি মারা গেছে। স্যার, একটা ব্যাপার তো ঠিক যে এই লোকটা কিশোরের চেনাশোনা কেউ, কারণ কিশোরের খাবারে অন্য কারোর চুল কি করে আসতে পারে? এরকমও তো হতে পারে যে ও বাইরে কোথাও খেতে গেছে কোনো রেস্টুরেন্টে, আর সেখানকার শেফ বা কুকের চুল ওর খাবারে পড়ে গেছে, আর সেটা ভুল করে কিশোর খেয়ে ফেলে। সে তো অনেক কিছুই হতে পারে। আচ্ছা, এই চুল থেকে আরো কিছু কি জানতে পারা গেছে? অভিজিৎ, এই চুলটা কোনো পুরুষের। হ্যাঁ। আর এই দেখো, এই চুলটায় পিগমেন্টেশন অনেক কম। পিগমেন্টেশন মানে যাতে চুল কালো থাকে? এক্স্যাক্টলি। আমার মনে হয় এই লোকটির বয়স 40 থেকে 45 বছরের মধ্যে। দেখো, এই চুলটার গোড়াটা সাদা। কিন্তু সালুকে স্যার, যে চুলটা ওর পেট থেকে পাওয়া গেছে সেগুলো তো সব কালো। হেয়ার ডায়ার নামটা শুনেছো তো? সেটা তারই হাত যশ। আচ্ছা স্যার, এই যে বিষটার ব্যাপারে আপনি বলছেন, এই পয়জনটা তো খুবই ডেঞ্জারাস, সহজে নিশ্চয়ই পাওয়া যায় না। একদম ঠিক কথা। অভিজিৎ, একটা কাজ করো, জানতে চেষ্টা করো যে রিসেন্টলি কোনো অ্যাটমিক ল্যাব থেকে এই বিষটা চুরি হয়ে গেছে কিনা। আর যদি এটা জানা যায়, তাহলে আমরা খুনির কাছাকাছি পৌঁছে যাব। কারেক্ট। স্যার, এই বটলে তো বেশি রয়েছে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না যে কেউ নিজের পছন্দের মেয়েকে বিয়ে করার আগে নিজেকেই মেরে ফেলবে কেন? হতে পারে যে কিশোর এই ব্যাপারটা নিয়ে ভয় পেয়েছিল যে অদিতির বাবার গুন্ডাগুলো ওকে আবার ধরে না ফেলে, আর ও এটা হয়তো ভেবেছে যে ওকে ধরার আগেই ও বিষকে আত্মহত্যা করে ফেলুক। আশ্চর্যের ব্যাপার এটাই যে কিশোরের পেটে চুলটা গেছে 1 সপ্তাহ আগে, যখন ওর পুরনো বাড়িতে ছিল। তো আমাদের এখন ওর পুরনো বাড়িতেই যেতে হবে। ভালো করে তল্লাশি নাও পুরো রুমটার, দেখো কিছু পাও কিনা। স্যার, কিশোর আর অদিতির এই ভালোবাসা আরো একবার প্রমাণ করে দিল যে সত্যিকারের প্রেম জাতপাত বা গরিব হওয়া, বড়লোক হওয়া, এগুলো কোনোভাবেই বাধা হয়ে দাঁড়ায় না। কিন্তু আফসোস, ওদের প্রেমের কাহিনী তখনই শেষ হলো যখন ওরা বরাবরের জন্য এক হতে চাইলো। স্যার, কিশোরের বন্ধু বলেছে যে খুব সম্প্রতিও নিঃস্ব হয়ে গেছে, আর তখন থেকে ওর অবস্থা এতটা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রশ্নটা এটাই উঠছে যে কিশোরের পেটের মধ্যে ওই বিষাক্ত চুলটা এলো কোথা থেকে?
টার্মিনেশন লেটার। এই কিশোরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল MLM এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড। এটা তো অদিতিরই বাবার কোম্পানি। স্যার, স্যার হ্যাঁ প্রেডি, অনেক বাসি খাবার। এক মিনিট। এর মধ্যে কোথাও তো চুল পাওয়া যাচ্ছে না, একটু রেশনটা চেক করো তো। না স্যার, এই বাড়িতে কোথাও কোনো রকম রেশন নেই। তার মানে এই খাবারটা এখানে বানানো হয়নি, বাইরে থেকে আনানো। বাসের টিকিট, এ তো 1 সপ্তাহ আগের টিকিট দেখছি। এই কিশোর তিলকনগরে যাওয়া আসা করতো, আর সেই সময়ই যখন ওর শরীরে এই বিষটা ঢুকেছিল। কিন্তু স্যার, যখন কিশোরের কাছে কোনো চাকরি ছিল না তখন ও রোজ তিলকনগর কি করতে যেত? সেটা তো ওখানে গেলে তবেই জানা যাবে। তিলকনগর। স্যার, তিলকনগর বাস স্টপ তো এটাই। এবার এখান থেকে কোথায় যাব? কিশোরের ফটো লোকজনদের দেখাবো নাকি? না না, তার এখন কোনো দরকার নেই। ওদিকে দেখো, এলপি চ্যারিটেবল ট্রাস্ট। এখানে অসহায় মানুষদের বিনা পয়সায় খাবার আর পোশাক দেওয়া হয়। হতে পারে যে কিশোরও এখানেই এসেছিল হয়তো, কিন্তু কিশোরের শরীরে যদি বিষটা এখান থেকে যায় তাহলে এখানে খাওয়া অন্য লোকেদের শরীরেও থাকবে নিশ্চয়ই। চলো ওখানে গিয়ে একবার জিজ্ঞাসাবাদ করি। এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার্স। এখানে ম্যানেজার কে আছেন? আগে আমি স্যার, অবিনাশ। কিন্তু এখানে সিআইডির কি কাজ? এই লোকটাকে চেনেন আপনি? কিশোর নামের। স্যার, এ তো প্রায় এখানে আসতো খাওয়া দাওয়া করতে, কিন্তু কিছুদিন ধরে আসছে না। এর কি হয়েছে? কেউ একজন একে খুন করে দিয়েছে। কি খুন? আর আপনি এই কথাটা জেনেও যথেষ্ট ধাক্কা পাবেন যে এর মৃত্যুর কারণ আপনার এখানে তৈরি খাবারের সঙ্গে জড়িয়ে আছে। এর মানে কি? আমরা এর পেটের ভেতর থেকে চুল পেয়েছি, যেটা হয়তো খাবারের সঙ্গেই ওর পেটের মধ্যে গেছিল, আর ওই চুলটাতে বিষ লাগানো ছিল। আলসুপ ব্যাক্সটার নামে একটা সাংঘাতিক তীব্র বিষ। স্যার, কি বলছেন আপনি? আমরা তো যথেষ্ট সাবধানতা নিই মানুষকে খাবার দেওয়ার আগে। এই আমাদের বাবুর্চি, আপনি একে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এটা বলুন যে অন্য কেউ কি কোনো অভিযোগ করেছিল খাবারে চুল পাওয়ার জন্য? হ্যাঁ স্যার, অনেক অভিযোগ তো এসেছিল। স্যার, আমি পুরো সবজিটাই ফেলে দিয়েছিলাম যাতে চুল পাওয়া গেছিল। কিন্তু কিশোর কিভাবে জানতে পারলো না যে খাবারের মধ্যে চুল আছে? এটা এই জন্য যে ও চোখে খুব কম দেখতে পেত। ও খুব হাই পাওয়ারে চশমা পরতো, আর সেদিন হয়তো চশমাটা পরেই নি। আচ্ছা, এই লোকটা ছাড়া অন্য কেউ খাবার তৈরি করে এখানে? স্যার, যদি একজন হতো তো আমি বলতাম। এখানে তো অনেক লোকই আসে এরকম সাহায্যের ইচ্ছা নিয়ে, আর খাবার বানানোয় আমাদের সাহায্য করে থাকে। তো যারা বেশি আসে খাবার তৈরি করতে, তাদের কোনো রেজিস্টার, কোনো লিস্ট তো আছে, তাই না? 1 মিনিট স্যার, 1 মিনিট। আমাকে দিন। এই নিন স্যার। স্যার, এখানে তো 70-75 জন লোকের নাম। কি করে জানতে পারবো যে কিশোরের খাবারে কার চুল পড়েছিল? মনে আছে তো ডক্টর সালুকে কি বলেছিলেন? ওই লোকটার বয়স 45 থেকে 50-এর মধ্যে, আর ও চুলে ডাই করে। 45-50 বছর আর চুলে ডাই করে? আর মনে হয় ওর শরীরও খুব খারাপ নিশ্চয়ই, কারণ ওর চুলে যদি বিষ থাকে তাহলে ওর শরীরে নিশ্চয়ই সেটা ছড়িয়ে পড়েছে। হ্যাঁ স্যার, ওটা হয়তো রমেশ বাবুই হবেন, কারণ আপনাদের এইসব কথার সঙ্গে সব মিলে যাচ্ছে। আর স্যার, উনিও চুল রং করাতেন, আর মোটামুটি স্যার উনি 1 সপ্তাহ এখানে আসেন উনি। রমেশ? হ্যাঁ স্যার। একবার ওর অ্যাড্রেসটা দাও তো। আর আমি চিনতে পারলাম না আপনাদের। এক্সকিউজ মি, চিনতে পারা যাবেন, আমরা সিআইডি অফিসার। সিআইডি? সিআইডির কি কাজ আমার বাড়িতে? পার্টি চলছিল নাকি? হ্যাঁ। আমরা আপনার স্বামী রমেশ বাবুর সঙ্গে দেখা করতে চাই, ডাকুন ওনাকে একটু। দুঃখিত, আপনি আসতে অনেক দেরি করে ফেলেছেন। 4 দিন আগেই উনি মারা গেছেন। কি? হ্যাঁ। রমেশ বাবু মারা গেছেন? কিভাবে? একটা রোড অ্যাক্সিডেন্টে। রোড অ্যাক্সিডেন্টে?
আপনার স্বামীর মৃত্যু হয়েছে আর আপনি এখানে পার্টি করছেন? কেউ চলে যাওয়াতে তো সবকিছু থেমে যেতে পারে না। যে যাওয়া সে চলে গেছে। শুনেছো? ঠিকই বলেছে। মৃত্যুটা কিভাবে হলো? এতে রমেশেরই দোষ ছিল। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিল। আসলে ব্যাপারটা চোখ বন্ধ হলো, প্রাণটাও চলে গেল। স্যার এই অ্যাক্সিডেন্টটা ওই বিষটার জন্যই হয়েছে নিশ্চয়ই। কি হয়েছে আলিশা? সিআইডি এখানে কেন? রমেশের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করতে এসছে। আপনার পরিচয়? ও আমার বন্ধু রাহুল। আরে ছাড়ুন না অফিসার, যে চলে গেছে তাকে মনে রেখে কি হবে? চলুন আপনারাও আমাদের সঙ্গে পার্টিতে একটু এনজয় করুন। একদম ফালতু কথা বলবেন না, বুঝেছেন? এখানে একটা মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ হচ্ছে, বুঝেছেন? এনার স্বামী রমেশ বাবু মারা গেছেন বিষক্রিয়ায়। আমরা তো সন্দেহ করতে শুরু করেছি যে রমেশকে বিষ তুমিই দিয়েছো। ওই তোমাকে এই ব্যাপারে সাহায্য করেছে। আপনি আমাকে সন্দেহ করছেন? আগে হ্যাঁ, কিছু বলার আছে? আমরা রমেশের ডিএনএ স্যাম্পল চাই এই মুহূর্তে। আপনি আসতে অনেক দেরি করে ফেলেছেন, দুঃখিত। এখন তো আমরা ওর অস্থিও জলে ভাসিয়ে দিয়েছি। কিন্তু কিছু তো ওনার নিশ্চয়ই আছে, ওনার ব্রাশ বা চিরুনি কিছু। আপনারা কালকে আসতে পারছেন না? আপনারা কেন গেস্টদের সামনে আমাকে হ্যারাস করছেন? দেখো ম্যাডাম, আমরা যদি তোমার বাড়িতে জোর জবরদস্তি তল্লাশি করি আর তোমাকে আমাদের সাথে ব্যুরো নিয়ে যাই, তাহলে তোমার অপমানটা আরো বেশি হবে। হ্যাঁ, আসুন। এটা হলো রমেশের ড্রেসিং টেবিল আর এটা হলো ওর চিরুনি। হ্যাঁ শ্রেয়া, স্যার হেয়ার ব্রাশ পেয়েছি, এর মধ্যে কিছু চুলও আছে, আর এই আইডি। আর এসি নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। আচ্ছা, তুমি কি এই আরএসি নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কাজ করো? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এই যে বিষটার ব্যাপারে আপনি বলছেন, এই পয়জনটা তো খুবই ডেঞ্জারাস, সহজে নিশ্চয়ই পাওয়া যায় না। একদম ঠিক কথা। অভিজিৎ, একটা কাজ করো, জানতে চেষ্টা করো যে রিসেন্টলি কোনো অ্যাটমিক ল্যাব থেকে এই বিষটা চুরি হয়ে গেছে কিনা। স্যার, সালুকা স্যার রিসার্চ সেন্টারের কথা বলেছিল, আপনার মনে আছে? আলিশা, অলসো ব্যাক্সটার, এই বিষটা অলসো ব্যাক্সটার্স, যেটার কারণে রমেশ বাবুর মৃত্যু ঘটে, ওটা সাধারণত সেখানেই পাওয়া যায় যেখানে ইউরেনিয়াম কোর আর না হলে নিউক্লিয়ার রিঅ্যাক্টর থাকে। বলে দাও তোমার গেস্টদের যে আজকের মতো পার্টি প্যাক আপ। ভাই, হতে পারে তোমরা জেনে দুঃখ পাবে, কিন্তু অনিশা খুনি নয়। আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? কারণ রমেশকে খুন করাই হয়নি, ও বেচারা তো হঠাৎই অ্যাক্সিডেন্টই মারা গেছে। আরে কিন্তু স্যার, ওই লিস্টে 40-45 বছরের শুধু একজন লোকই ছিল, রমেশ। কারণ সেই সময় আমি জানতাম না যে পিগমেন্টেশনের কারণটা বয়স নয়, বিষ নয়, বরং পিগমেন্টেশনের কারণটা হচ্ছে ড্রাগস আর কেমিক্যালস। এখন এসব আবার কি বলছেন স্যার? সচিন, আসলে এই লোকটার বয়স ছিল মাত্র 30 বছর, কিন্তু যেহেতু ও ড্রাগস নিত, এই জন্য ওর শরীর আর মাথার চুল বয়স্কদের মতো হয়ে গিয়েছিল। আর ওর শরীরে পিগমেন্টেশন এতটাই কমে গিয়েছিল, 30 বছর হওয়া সত্ত্বেও ওকে লাগতো 40-45 বছরের মতো। এই ড্রাগসটা ব্যবহার করলে মানুষের মধ্যে হ্যালুসিনেশন আসে, আর কখনো কখনো ওর অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে। তার মানে হলো খুনি বছর 30-এর, যার শুধু হাত কাঁপে। স্যার, ওই চ্যারিটেবল ট্রাস্টের লগবুকেও একজনের হাতের লেখা এরকম ছিল, একদম টেরা ব্যাকা। এরকম মনে হচ্ছিল যে লেখার সময় হাত খুব কাঁপে। ওর নাম মনে আছে? এক মিনিট আমাকে দিন। হ্যাঁ স্যার, নিশান্ত কুমার। নিশান্ত কুমার, ওর অ্যাড্রেসটা খুঁজে বের করো। বলুন স্যার, আমাদের সবাইকে এখানে কেন ডাকা হয়েছে? কোনো খবর পেলেন আমার ছেলে নিশানের? না, দেখুন, এখনো পাইনি, কিন্তু আমাদের সন্দেহ এটাই যে নিশান্তের উপরে কোনো বিষক্রিয়া ঘটেছে। মা সামলাও নিজেকে তুমি। আপনারা এই কথাটা জানলেন কি করে? আমরা বললাম না, আমাদের সন্দেহ এটা, শিওর নই এখনো। আচ্ছা, এটা বলুন যে নিশান্ত এখন কোথায়? আসলে 4 দিন আগে দিল্লির জন্য বেরিয়েছিল। ও
ওখান থেকে এসএমএস এলো যে ভালোভাবে দিল্লিতে পৌঁছে গেছে। তারপর থেকে ওর সাথে কোনো যোগাযোগই হয়নি। ওই এসএমএসটা কি আমরা দেখতে পারি একটু প্লিজ? আচ্ছা, আপনারা কি হোটেলে খোঁজ করার চেষ্টা করেছেন যেখানে নিশান্তের ওঠার কথা? হ্যাঁ, কিন্তু হোটেলের লোকেরা তো বললো ওখানে আসেইনি। আমি এয়ারলাইন্সে ফোন করেছিলাম, তারপরে জানতে পারলাম যে ও ওখান থেকে কোনো ফ্লাইটই ধরেনি। তার মানে নিশান দিল্লি যায়নি, আপনাদের মিথ্যা কথা বলেছে সে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে এইসব। তুমি নিজেকে সামলাও। এ নাও জল খাও। আপনি নিশান্তের সেক্রেটারি, তাই না? হ্যাঁ স্যার, আমি হলাম ওনার সেক্রেটারি। আচ্ছা, ও কি ওর শিডিউলে কোথাও লিখেছে ওকে দিল্লিতে যেতে হবে? না তো স্যার, ও এরকম আগে কখনো করেনি। স্যার, ও আপনি কিছু বলতে চাইছিলেন? না না, আচ্ছা, নিশান্তের সঙ্গে এয়ারপোর্টে কে গেছিল ওকে ছাড়ার জন্য? ও প্রাইভেট ট্যাক্সি ডেকেছিল, সেটা পেয়েও গেছিলাম বাড়ির বাইরে। আমার তো ঠিকঠাকই লেগেছিল। তার মানে এয়ারপোর্টে গেছিল নিশান্ত ট্যাক্সিতে করে, কিন্তু ও ফ্লাইটে ওঠেনি, ওখান থেকেই চলে গেছিল। খোঁজ করতে হবে এয়ারপোর্ট থেকে নিশান্ত কোথায় উধাও হয়ে গেল। কেভিন, ওদিনে নিশান্ত কোথায় কোথায় ঘুরেছে জিপিএস সিস্টেমে কি খোঁজ পেয়েছো? ইয়েস স্যার, এই দেখুন স্যার। প্রথমে বান্দ্রার দিকে গেছিল, তারপর পুরো উল্টো দিকে ভিলা পারলে, আর তারপর দাদার। স্যার, নিশান সবাইকে মিথ্যে কথা বলছিল যে ও দিল্লি যাচ্ছে। বরং সত্যি এটাই যে ও শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে। এই দেখুন স্যার। মানে এভাবেই এদিক ওদিক ঘোরাঘুরি করছিল এ। ওর শেষ লোকেশন তো বিরাটের কাছাকাছি দেখাচ্ছে। শহরের বাইরের এলাকায়। এই নিশান্তের মাথার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো খিচুড়ি পাকছিল। স্যার, হতে পারে নিশান্তকে বিষও এই খিচুড়ি পাকানোর জন্যই দেওয়া হয়েছে। ওকে বিষটা দিয়েছিল কে আর কেনই বা দিয়েছিল সেটা শহরের বাইরে এই অঞ্চলে গেলে তবেই জানা যাবে। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে শেষবার নিশান্তের মোবাইল জিপিএস নেটওয়ার্কে ধরা পড়েছিল। অদ্ভুত ব্যাপার না স্যার? কেউ একজন নিজের ফ্লাইট মিস করে এখানে আসতে যাবে কেন? এখানে এত চুল পড়ে আছে কেন? স্যার, নিশ্চয়ই এখানে কিছু ঘটেছে। স্যার, এদিকে আসুন। স্যার, এই মাটিটা দেখে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই এখানে খোদাই করা হয়েছিল। এই পুরো জায়গাটাকে খোঁড়ো, কুইক। কিছু পেলে? স্যার, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। স্যার, এখানে তো কিছুই নেই। এখানেও নেই স্যার। আচ্ছা, একটা কাজ করো, ওই বাড়িটাতে ঢুকে একবার তল্লাশি নাও, দেখো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা স্যার। বড় অদ্ভুত ব্যাপার স্যার, এতগুলো জায়গা খুঁড়লাম কিন্তু তারপরেও কিছু পাওয়া গেল না। এটাও তো হতে পারে যে আসলে কিছু লুকোনোর জন্য নয়, বরং যেটা আগে থেকেই পোঁতা ছিল সেটা বের করার জন্যই খোঁড়াখুঁড়ি হয়েছিল। স্যার, হ্যাঁ, এই দেখুন ঘরের ভিতরে কি পেলাম স্যার। ও, তার মানে দাঁড়ালো এই নিশান্ত নিজের নেশার বাজে অভ্যেসটা এখানে এসেই পূরণ করে। আর স্যার, দুটো গ্লাস রয়েছে, তার মানে এই নিশান্তের সঙ্গে নিশ্চয়ই আরো একজন লোক ছিল। হ্যাঁ, সেই হবে যে নিশান্তকে বিষটা দিয়েছিল।
স্যার হ্যাঁ ফ্রেডি, এই দেখুন, এখানে কারো একটা হাত আছে। এই দেখুন। মাটি সরাও। স্যার, জানতে পেরে গেছি যে নিশান্ত শহরে এখানে ওখানে কেন ঘুরছিল। ড্রাগসের জন্য। আমরা জানতে পেরেছি যে এই ড্রাগসের জন্য ও শহরের সমস্ত ডিলারের সঙ্গে গিয়ে দেখা করেছিল। আর এই বিষটা সব ব্যাক্সটার, এটা কোথা থেকে চুরি হয়েছিল জানতে পারলে কিছু? ইয়েস স্যার, কাছাকাছি একটা রিসার্চ ল্যাব থেকে। হ্যাঁ, কিন্তু এই চুরিটা কেন হয়েছে আর কে করেছে সেটা এখনো জানতে পারা যায়নি। ডক্টর সালুখেই নিশান্ত কতদিন আগে মারা গেছে? 4 দিন আগে মৃত্যু হয়েছে। 4 দিন আগে? এসব কি বলছেন আপনি স্যার? 3 দিন আগেই লোকটা ওনার ওয়াইফকে এসএমএস করেছেন। একদম মনেও আনবে না যে আমার কোনো ভুল হয়েছে। বস, এই লাশটার পাশ থেকে আমি পোকা পেয়েছি। ওই পোকা যেটা মানুষ মারা যাওয়ার পর তার দেহ থেকে পাওয়া যায়, যাকে মেগার্স বলে। আর এই পোকাগুলো লাশের ওপর যে ডিম পেড়েছে সেগুলো 4 দিনের পুরনো। তার মানে ব্যাপারটা পরিষ্কার, এর মৃত্যু 4 দিন আগে হয়ে গেছে। মানে নিশান্ত ওর ওয়াইফকে এসএমএস পাঠায়নি, অন্য কেউ পাঠিয়েছে, হয়তো ওর খুনি। কিন্তু খুনি এটা কেন করবে? যাতে ওর ফ্যামিলির লোকেরা পুলিশে ওর নিখোঁজ হওয়ার রিপোর্ট না লেখায়, আর খুনি যাতে সময় পায় ওই জিনিসটা খুঁজে বের করার জন্য, যার জন্য ও অনেক গর্ত খুঁড়ছিল। আর একটা কথা অভিজিৎ, ওই লোকটির নিশান্তের মৃত্যুর আগে হাতাহাতি হয়েছিল। এই দেখো, এর ঘাড়ের এইখানে ডান দিকে কিছু খামচানোর চিহ্ন আছে, আর এখানে বাঁ দিকে ওর আঘাতের চিহ্ন। মানে ওই লোকটি নিজের ডান হাত দিয়ে ওর গলাটা চেপে ধরেছিল আর বাঁ হাত দিয়ে একে আঘাত করেছিল এইখানে। কারণ এখানেই আঘাতের চিহ্ন আছে, আর কোথাও নেই। স্যার, এটার মানে তো একদম পরিষ্কার যে ওর উপর হামলা করা লোকটা বাঁহাতি, কোনো নেটা। তাহলে এই কেসে এমন কেউ আছে যে বাঁ হাতি। স্যার, দীপক। দীপক নিশান্তের বন্ধু? হ্যাঁ, ওই দীপক। বন্ধু নয়, শত্রু। খোঁজ নাও দীপককে কোথায় পাওয়া যাবে। স্যার, এই দীপক খুব চালাক ছেলে। ও জানতো যে সিআইডি ওর বাড়িতে পৌঁছে যাবে, তাই আগেই পালিয়ে গেছে। পালিয়ে যাবেটা কোথায়? ধরা ঠিক পড়বেই। আচ্ছা, জিপিএস সিগন্যাল পেয়েছো? ইয়েস স্যার, সামন্তনগর দেখাচ্ছে। সামন্তনগর? ও তো এই পাশেই। স্যার, সিগন্যালটা এখানেই আমাদের আশপাশে দেখাচ্ছে। আমাদের দিকেই আসছে, মোটামুটি 500 মিটার দূরত্বে। চলো, এ তো ভালোই হলো। ওর জন্য এখানেই অপেক্ষা করি। ইয়েস স্যার। কোথায় দেখাচ্ছে লোকেশন? এটা কি হলো স্যার? ওর সিগন্যাল গায়েব হয়ে গেছে। এক্ষুনি ছিল, এক্ষুনি নেই। ট্যাব খারাপ হয়ে গেল নাকি? তাড়াতাড়ি কিছু করো, তা না হলে দীপক আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। এসে গেছে স্যার, একটু দূরে চলে গেছে স্যার। এই সিগন্যালটা এখন বলছে যে ও K2 চেকপোস্ট ক্রস করেছে। K2 চেকপোস্ট? কিন্তু সেটা এখান থেকে 1 কিলোমিটার দূরে, উল্টো দিকে। আমার তো মনে হচ্ছে দীপক নিশ্চয়ই কোনো আত্মার থেকে লিফট নিয়েছে, আর নিশ্চয়ই তার অদৃশ্য গাড়িতে চেপে গায়েব হয়ে গেছে। ও, এবারে বুঝতে পেরেছি। ও এখান থেকে এই দিক থেকে ওই দিকে গেছে, আর ওখান থেকে হয়তো কোনো বাইক বা ভাড়ার ট্যাক্সিতে চেপে K2 চেকপোস্টে গেছে। চলো, আমরাও K2 চেকপোস্টে যাই। ও আমাদের কাছাকাছি রয়েছে। কোথায় দেখতে তো পাচ্ছি না। আসছে। কোথাও যাওয়ার তাড়া আছে নাকি? কোথায় যাচ্ছিস? স্যার, আপনারা? হ্যাঁ, কোথাও না, বাড়ি যাচ্ছি। ব্যাগে কি আছে তোর? আমার ব্যাগে তো কিছুই নেই স্যার। খোল। স্যার, জামা কাপড় আছে। ব্যাগ খোল। দেখা দেখা। খোল স্যার, খোল। কিছু নেই ব্যাগে, সত্যি। কাপড় এরকম হয়? হ্যাঁ, স্যার, নিশান্ত আর আমি বন্ধু ছিলাম। আমরা একসাথে সব কাজ করতাম, একসাথে আমরা ড্রাগসের নেশাও করতাম। একদিন এরকমই নেশা করতে করতে আমাদের ড্রাগ ডিলার আমাদেরকে বলল যে ও রিসেন্ট কয়েক কোটি টাকার একটা ড্রাগ ডিল সাইন করেছে, আর 2 দিন পর জানতে পারা গেল যে ও অ্যারেস্ট হয়ে গেছে। তো তোমরা দুজনে বসে প্ল্যান বানালে যে কি করে ওই কোটি টাকাটা তোমাদের হাতে আসে, তাই তো? হ্যাঁ, আমরা তখন ওই ড্রাগ ডিলারের বাড়িতে গেলাম আর টাকাও আমরা হাতিয়ে নিলাম। কিন্তু নিশান্ত প্ল্যান চেঞ্জ করলো। ও সব টাকা একাই হাতিয়ে নিতে চেয়েছিল। তারপর? আর ও আমাকে না বলে যেখানে আমরা টাকা লুকিয়েছিলাম সেখান থেকে টাকা নিয়েও নিল।
আর আমি জানতাম এই সব কিছু ও ওর সেক্রেটারি সুজির সাথে পালাবে বলে করেছিল। আর এটা নিয়ে আমাদের মধ্যে অনেকবার ঝগড়াও হয়ে যায় স্যার। বল আমার টাকা কোথায়? দীপক, আমার কথাটা তো শোনো। দেখ আমি বলে দিচ্ছি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই শুধু আমাকে বলে দে সব টাকা কোথায় আছে। তুই এভাবে মানবি না, এইভাবে মানবি না তুই। হ্যাঁ, এবারে বলবি না, আরেকবার দেবো। বলবি না বল। বলে দে আমার টাকা কোথায় আছে। ঈশান্ত, ঈশান্ত, ঈশান্ত। স্যার আমি ওকে জেনে শুনে মারিনি স্যার আমি জেনে শুনে ওকে মারিনি। আমি শুধু জিজ্ঞেস করছিলাম আমার টাকা কোথায়, সেটা বলে দে আমার টাকাটা কোথায় আছে। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল স্যার, আমি খুনি নই স্যার, আমি কাউকে মারিনি স্যার, বিশ্বাস করুন। বাজে কথা বলিস না। খুনি সেটা ইচ্ছাকৃতই হোক বা অনিচ্ছাকৃত। তারপর তুমি নিশান্তের ফোন থেকে প্রিয়াকে এসএমএস করলে যাতে তুমি আরো সময় পাও টাকাটা খোঁজার জন্য। হ্যাঁ, আমি নিশান্তের লাশ মাটিতে পুঁতে দিই আর তার আশেপাশে টাকা খোঁজারও চেষ্টা করেছি। আর যখন আমি টাকা পেলাম তখন আমি ভাবলাম যে আমি নতুন ভাবে জীবন শুরু করব। নতুন জীবনে শুরু করবি তুই, শুরু করবি জেলের ভেতরে। এটা কি বলো সালুকে। বস, কেসটা তো আরো জটিল হয়ে গেল। দেখো সালুকে, তুমি প্রথম দ্বিতীয়টাই বলে যাচ্ছ, আর কিছুই বলছো না। আরে আসলটা তো বলবে, কি পেয়েছো? দেখো বস, অলসো বেক্সটা বিষ 3-4 দিনের মধ্যে কাজ শুরু করে। 3-4 দিনের মধ্যে মানুষের মৃত্যু হয়, কিন্তু নিশান্তকে এই বিষটা এত কম মাত্রায় দেয়া হয়েছে যে সেই কারণে ওর মৃত্যু হতে পারে না। হ্যাঁ স্যার, একে প্রায় 20 দিন ধরেই বিষটা দেওয়া হয়েছে, আর তাও খুব কম মাত্রায়, যাতে যখন ওর মৃত্যু হবে তখন বিষ ওর বডিতে ডিটেক্টই না করা আর যায়। আমরা ওই ড্রাগ ডিলারকে ধরেছি 1 সপ্তাহ আগে। তাহলে এটা আবার হয়নি তো যে এই নিশান্তের মৃত্যুর পিছনে এই দীপক ছাড়া অন্য কেউ আছে? হতে পারে। আর এই অন্যজনটা কে সেটা সন্ধান আমাদের দেবে একটা চুল। এসো বস, চলো। বস, মানুষের চুল প্রত্যেক মাসে প্রায় 1.5 সেন্টিমিটার করে বাড়ে। যেদিন এই নিশান্তকে বিষটা দেয়া হয়েছিল, এই বিষটা চুলের ওপর নিজের চিহ্ন ছেড়ে গেছে। এই দেখো, এই ডট। আর রোজ নিশান্তকে একটা নির্দিষ্ট মাত্রায় বিষ দেওয়া হয়েছে, আর রোজই বিষ নিজের চিহ্ন চুলের ওপর ছেড়ে গেছে। শো করছে এইটা। 23 তারিখ আর 24 তারিখ। হ্যাঁ, আর 25 তারিখ থেকে আবার দেওয়া শুরু হয়েছিল। স্যার 23 আর 24 তারিখ নিশান্তের পরিবারের সবাই শহরের বাইরে গেছিল। হ্যাঁ শ্রেয়া, 23 আর 24 তারিখ নিশান্তের পুরো ফ্যামিলি শহরের বাইরে গিয়েছিল, কিন্তু নিশান্ত এই শহরেই ছিল। কারণ নিশান্তকে 23 আর 24 তারিখ বীজ দেওয়া হয়নি, এর একটাই কারণ থাকতে পারে। নিশান্তকে যে বিষ খাওয়াতো সে নিশান্তের পরিবারেরই একজন। কিন্তু স্যার নিশান্তের পুরো পরিবারে তো অনেক সদস্য রয়েছে, খুনিকে কি করে খুঁজবো? সচিন, এখন খুনির কাছে আমরা যাব না, এবার ও নিজেই আমাদের কাছে আসবে। স্যার কিছু জানতে পারলেন যে নিশান্তের খুন কে করেছে? হ্যাঁ, জানতে পারা গেছে। আর ওই অপরাধী এখানেই আছে, আমাদের মধ্যে। কি এখানে? কি স্যার? অপরাধী নিজেকে খুব চালাক মনে করছে, কিন্তু এটা ভুলে যাচ্ছে যে সিআইডির সামনে আচ্ছা চালাক লোকেরও কিছু করার থাকে না। নিশান্তের মৃত্যুর কারণ হলো সেই অর্থ যেটা নিশান্ত আর দীপক একসঙ্গে চুরি করেছিল। তাহলে কি দীপকই খুনটা করেছে? নিশান্তকে এমন একজন বুদ্ধিমান মেরেছে যে মনে করে যে তার নিষ্পাপ মুখটা তাকে বাঁচিয়ে দেবে। আর সেই সাংঘাতিক বুদ্ধিমান তুমি। এটা কি বলছেন আপনি? আমি কারোর খুন করিনি। মিথ্যে কথা বলো না। আমরা এটাও জানি যে তুমি ওই বিষটা কোথা থেকে চুরি করেছো। তোমার ড্রামা বন্ধ করো সুজি। যেখানে নিশান্ত মারা গেছে সেখানে তোমার চুল পাওয়া গেছে। নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি নির্দোষ। দিব্যা, অ্যারেস্ট করো একে। ছেড়ে দিন আমাকে, আমি কিছু করিনি।
এর শাস্তি আদালত দেবে না, একজন ওয়াইফ দেবে। ছাড়বো না একে, ছাড়বো না। প্রিয়া একে শাস্তি আদালতই দেবে। এবারে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সিআইডি আর ফরেনসিক সায়েন্সের কাছে অপরাধী লুকোতে পারবে না। আমাদের কাছে ফরেনসিক ল্যাবে সেই ডিএনএ স্যাম্পেলও আছে। কালকে যেটা টেস্টের পরেই জানতে পারা যাবে যে সেই অপরাধী সুজি নিজে। ফরেনসিক ল্যাব খুঁজতে কোনো অসুবিধা হয়নি তো? এই পালানোর চেষ্টাও করো না ভুল করে। তুমি কি মনে করেছো এটা বাচ্চাদের খেলা? আমরা প্রথমেই জানতাম তুমি প্রমাণ চুরি করার জন্য এখানে নিশ্চয়ই আসবে, আর চলেও এলে। কিন্তু একটা কথা তুমি জানতে না, যে প্রমাণ এখানে ছিলই না। শুভ দৃষ্টিটা সেরে ফেলা যাক স্যার। কিছু না বোঝার ভান করছো নাকি? ও প্রাইভেট ট্যাক্সি ডেকেছিল, সেটা পেয়েও গেছিলাম বাড়ির বাইরে। শীতল, শীতল তুমি? ছেড়ে দাও আমাকে, না হলে আমি একে গুলি করে দেবো। বোকামি করো না, গানটা নিচে রাখো। সিআইডি কে মারা তোর পক্ষে সম্ভব নয়। আমি যা কিছু করেছি আমি আমার মেয়ের বদলা নেওয়ার জন্য করেছি। নিশান্ত? নিশান্তকে কেন মেরেছো? তাহলে তোমার মেয়ের মৃত্যুর কারণে কি নিশান্তের হাত ছিল? হ্যাঁ, ও ড্রাগসের নেশা করতে শুরু করেছিল। 2 বছর আগে ওভারডোজের কারণে ও মারা গেছিল, আর ওই ড্রাগস আমি নিশান্তের ঘরে পেয়েছিলাম। তাহলে তুমি এটা ভালোভাবেই বুঝে গেছিলে যে তোমার মেয়েকে নেশার রাস্তায় যে ঠেলে দিয়েছে সে অন্য কেউ নয় বরং নিশান্তি। হ্যাঁ, আজ যদি ও বেঁচে থাকতো তাহলেও তোমার বয়সী হতো। ওরও এতদিনে বিয়ে হয়ে যেত, জীবনে কিছু করে এতদিন প্রতিষ্ঠিত হয়ে যেত। নিশান্ত সবকিছু শেষ করে দিল, সব শেষ করে দিল নিশান্ত, সবকিছু শেষ করে দিল। তারপর আমি ভেবে নিয়েছি নিশান্তকে আমি শেষ করে দেব। তারপর আমি আস্তে আস্তে স্লো পয়জন দেওয়া শুরু করে দিই। আমি কোথাও পড়েছিলাম যে স্লো পয়জন এত সহজে শরীরে মেশেই না। এই মারাত্মক বিষটা পেলে কোত্থেকে তুমি? কোথা থেকে চুরি করেছো? আমি ওই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রথমে বন্ধুত্ব করি, তারপর আমি ওকে টাকার লোভ দেখিয়ে কিনে নিই। খুব ভুল করেছো তুমি শীতল। তোমার মেয়ের সঙ্গে যা কিছু ঘটেছে একদম ঠিক হয়নি, আমরা দুঃখিত সেই ব্যাপারে। কিন্তু এর মানে এই নয় যে তুমি আইন তোমার নিজের হাতে নেবে। আমাদের সাহায্য নিতে পারতে তুমি। তোমার এই সিদ্ধান্তের জন্য 2 নিরীহ মানুষের প্রাণ গেল। আইন তোমাকে কোনোদিনই ক্ষমা করবে না। তোমার কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, হয়তো ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.